চ্যাপ্টার 5 এর দাগানো বই সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। এই পার্ট আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেখো যৌগের রাসায়নিক সংকেত। যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। যেমন দেখো দুইটা হাইড্রোজেন পরমাণু কি হয় এবং একটা অক্সিজেন পরমাণু মিলে পানির H2O একটি অণু গঠিত হয়। ঠিক আছে, এখানে কি কি পরমাণু অ্যাড হচ্ছে? একটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। পানির অণুর সংকেত রাসায়নিক সংকেত এর। সুতরাং মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অণুকে প্রকাশ করে হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত, বা আমরা কি বলে থাকি? কেমিক্যাল ফর্মুলা বলে থাকি। এখানে দেখো বিষয়টা আমরা কিভাবে লিখি। এক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগমূলকের সংখ্যাকে নিচে ডান পাশে ছোট করে সাবস্ক্রিপ্ট আকারে লিখতে হয়। তো এটা লেখার কিছু নিয়ম আছে। দেখো রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো তোমরা একটু দেখবা এখানে কিভাবে লিখছি আমরা। যেমন ধরো এখানে Al2O3, ঠিক আছে, CaCl2, Ca1 Cl2 এভাবে না লিখে ওয়ান আছে যেহেতু ওয়ান লিখতে হয় না, এই কারণে আমরা এটা কি লিখি? হ্যাঁ, ক্যালসিয়াম CaCl2, ঠিক আছে, ক্যালসিয়াম ডাইক্লোরাইড। এখানে দেখো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত দেখবা Al2SO4 3। কিভাবে আমরা রাসায়নিক সংকেতগুলো লিখি এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। এই যে এই 3 নম্বর পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবা ভালো করে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে দেখো কি বলছে, যদি দুটি মৌলের যোজনী কত সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে এই যোজনীগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মৌলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটি লিখতে হয়। যেমন দেখো কার্বন, একটু উদাহরণ দেখলে আর কি ভালোভাবে বুঝতে হবে। কার্বন এবং অক্সিজেন দিয়ে গঠিত যৌগিক কার্বন ডাইঅক্সাইড না ভাইয়া, CO2। কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী কত? 2। কার্বনের যোজনীকে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, আবার অক্সিজেন যোজনীকে 2 দিয়ে ভাগ করলে কি 1 পাওয়া যায়। এখন নিয়ম অনুযায়ী কার্বনের সংকেতের নিচে ডান পাশে 1 এবং অক্সিজেনের নিচে কি লিখতে হয়? 2 লিখতে হয়। কিন্তু সংকেত লেখার সময় যেহেতু এক সংখ্যাটি লেখার প্রয়োজন নেই, তাই কার্বন ডাইঅক্সাইডের সংকেত হবে কি? CO2। ফেরাস সালফেট যৌগে আয়রনের কি হয়? যোজনী 2। সালফেট আয়নের যোজনী হয় কি? 2। এই দুই সংখ্যায় দুইটিকে 2 দ্বারা ভাগ করলে কি 1 পাওয়া যায়। এই কারণে আমরা লিখি কি? ফেরাস সালফেট হচ্ছে FeSO4। বোরন এবং নাইট্রোজেনের যোজনী কত? 3। এদেরকে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 1 এবং 1। সুতরাং বোরন এবং বোরন নাইট্রাইডের কি সংকেত হচ্ছে? Bn, ঠিক আছে। B1N1 না লিখে আমরা শুধু কি লিখবো? Bn লিখব, বুঝছো? তারপরে দেখো আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, ঠিক আছে। এগুলাকে কি বলা হয়? এই যে এগুলা যে আমরা লিখছি এগুলো হচ্ছে গাঠনিক সংকেত, ঠিক আছে। দেখো এখানে কি বলছে যে একটি মৌল বা যৌগের মধ্যে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলা হয়, ঠিক আছে। আবার একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করে কি বলা হয়? গাঠনিক সংকেত বলা হয়। যেমন 3টি কার্বন পরমাণুর 8টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি প্রোপেন অণু গঠন করে, ঠিক আছে। প্রোপেন বা এটাকে আমরা কি বলি, সামনে আমরা যখন আরো ডিটেইলস জানবো দেখবো এটা হচ্ছে একটা অ্যালকেন, ঠিক আছে। তারপরে দেখো পানি অণু, যদি এটা হচ্ছে পানি অণুর আণবিক সংকেত, আর যদি বলে পরীক্ষায় গাঠনিক সংকেত লিখতে এভাবে দেখাইতে হবে, ঠিক আছে। 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে। মিথানের কি হয়? মিথানের গ্যাস হচ্ছে গিয়ে এই সংকেত হচ্ছে CH4, আর মিথানের গাঠনিক সংকেত হচ্ছে কি মাঝখানে কার্বন আর চারপাশে 4টা হাইড্রোজেন যুক্ত থাকে। এই 4টা হাতের মানে কার্বনের যোজনী আমরা কত জানি? 4 4। এই কারণে কার্বন 4টা হাত খেলতে ওই 4টা হাতের মধ্যে 4টা হাইড্রোজেন এসে অ্যাড হয়, ঠিক আছে। দেখো কার্বন 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 হাইড্রোজেনের অবশ্যই প্রতিটি রেখা হলো একটি একক, এক একটি হলো এক একটি বন্ধন, ঠিক আছে। এই যে এখানে এটা বুঝেছে কার্বন হাইড্রোজেন, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে কি কারণ এক একটা বন্ধন, 4টা বন্ধন আছে আর কি মিথেনে। খুবই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য প্রায় পরীক্ষা হচ্ছে অষ্টক এবং 2 এর নিয়ম। এখানে দেখো কি লিখছে, হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রনের সর্বশক্তি স্তরে কি 8টি করে ইলেকট্রন বিদ্যমান। অণু গঠনকালে কোনো মৌলে ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে কি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রনের বিন্যাস লাভ করে একে অষ্টকের নিয়ম বলে। অষ্টকের নিয়ম মানে কি 8টা ইলেকট্রন, হ্যাঁ এই যে দেখাইছে এখানে, এটা দেখবা অষ্টকের নিয়ম বলা হয়। আর কোনো মৌলের শেষ শক্তি স্তরে যদি অর্থাৎ যে কোনো পরমাণু সর্বশক্তি এক বা একাধিক যদি ইলেকট্রন অবস্থান করবে, ঠিক আছে। 2 এর নিয়মটা কি?
নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অণু গঠনকালে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটাই হচ্ছে কি 2 এর নিয়ম, খেয়াল রাখবা। কেন্দ্রীয় পরমাণু ও অন্যান্য পরমাণুগুলো অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান থাকে। ফ্লোরিনের সর্বশেষ 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান। হাইড্রোজেনের সর্বশেষ 1 জোড়া অর্থাৎ 2টি ইলেকট্রন বিদ্যমান থাকে। ঠিক আছে, উল্লেখ পর্যায় সারণী 1 থেকে 20 পর্যন্ত মৌল অষ্টক এবং 2 এর নিয়মের মাধ্যমে ভালোভাবে অনুসরণ করে। নিষ্ক্রিয় গ্যাস কি? গ্রুপ 18 মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। পর্যায় সারণীতে যেখানে বলছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস আমরা নোবেল গ্যাসও বলে থাকি। নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস তোমরা দেখো শেষ অবধি পূর্ণ থাকে। এই কারণে এরা কি অন্যান্য মৌল সাথে যুক্ত হয়ে কি যৌগ গঠনে এতটা পার্টিসিপেট করে না বা দেখায় না। ঠিক আছে, তারা নিষ্ক্রিয় অবস্থা থেকে সবাই কি চায়? স্টেবল থাকতে চায়, স্থিতিশীল থাকতে চায় যে কোনো মৌল। এখানে একটু দেখবা ব্যাখ্যাগুলা একটু পড়তে হবে। কেমিস্ট্রি জিনিসটা যত একটু বেশি ডিটেলস পড়বা তত বেশি জানবা, কিন্তু তোমাকে বেশি জানা ভালো, কিন্তু কথা হচ্ছে গিয়ে তুমি যখন এখান থেকে কোশ্চেন কোনগুলো বেশি আসে ওই টাইপের জিনিসগুলো আস্তে বেশি জানবা। প্রথমে হচ্ছে পুরো বইটা একবার রিভাইজ দিয়ে ফেলবা, ধীরে ধীরে জানবা অধ্যায়টা সম্পর্কে। দেন আস্তে আস্তে তুমি বুঝতে পারবা যে কোনগুলো হচ্ছে, পাশাপাশি টেস্ট পেপার দেখবা, বোর্ড কোশ্চেনগুলো সলভ দেখবা যে কোনগুলো পরীক্ষা বেশি আসে। তখন যে তুমি বুঝতে পারবে যে এগুলা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এগুলো পড়লে। আর যদি এমসিকিউতে ভালো করতে হলে প্রতিটা লাইন কি জানতে হবে, প্রতিটা লাইন ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো একটু দেখবা। ঠিক আছে, কেন আমরা অষ্টকের নিয়ম বা দুইয়ের নিয়ম মানে না কিছু ক্ষেত্রে। আবার হচ্ছে গিয়ে তোমার এরা যে নিষ্ক্রিয় শেষ ইলেকট্রন দেখো হিলিয়ামের ক্ষেত্রে 1s2 শেষ কক্ষপথটা কি 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে প্রথম কক্ষপথটা। তো এরা কি 2টি ইলেকট্রনের প্রয়োজন পূর্ণ করতে সর্বশেষ শক্তি স্তর। কাজে এই ইলেকট্রন বিন্যাস কি স্থিতিশীল থাকে। আমরা কিছু বন্ধনের কথা বলছিলাম তোমাদেরকে, এই বন্ধনগুলো আমরা দেখবো এখন। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন গঠনের কারণ। আমরা রাসায়নিক বন্ধন দুই ধরনের বন্ধন দেখেছি, আয়নিক বন্ধন এবং একটা হচ্ছে তোমার সমযোজী বন্ধন। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। অনুরূপভাবে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হয়? হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে। ক্যাটায়ন এবং অ্যানায়ন জিনিসটা কি দেখবা। ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি জাস্ট বলি, যেমন দেখো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস কি নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিয়নের ইলেকট্রন বিন্যাস আমরা কত জানি? নিয়ন হচ্ছে তোমার 10। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস লাভ কারণ কি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, যেহেতু সোডিয়াম প্লাস হয়। সোডিয়াম প্লাস যখন হয় তখন আমরা সেটাকে কি বলি? তোমার ক্যাটায়ন। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস দ্বারা বুঝবা যে একটা ইলেকট্রন সে ত্যাগ করছে। আর যদি দেখো যে কি কোনো মৌল বা তোমাদের কোনো মৌল যদি দেখো যে ইলেকট্রন গ্রহণ করছে, তাই লিখে যে দেখো ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে কি ক্লোরাইড এই যে ক্লোরাইড আয়নে তৈরি করে, Cl- তৈরি করে এবং সে কার ইলেকট্রন লাভ করে। আগে ছিল ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা পারমাণবিক সংখ্যা কত জানি? 17। যখন একটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে তখন তার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে কত? 18। আর 18 আমরা কোন নিষ্ক্রিয় গ্যাস জানি? আমরা কি বলছিলাম প্রথমে তোমাদেরকে? সবাই কি চায়? নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা স্থিতিশীল হইতে চায়। এই কারণেই তোমার কি হয়? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরাইড একটা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে তোমার আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর্গন কত? 18। ক্লোরিনেও কত? ক্লোরাইড হয় যখন তখন 18টা ইলেকট্রন। এই কারণে Cl- দ্বারা শুধু মাইনাস দ্বারা বুঝি আমরা একটা ইলেকট্রন সে গ্রহণ করি। যদি 2- থাকতো তাহলে আমরা বুঝতাম 2টা ইলেকট্রন গ্রহণ করছে। আমরা এই যে দেখো আয়নিক বন্ধন দেখবো, আয়নিক বন্ধনকে তড়িৎযোজী বন্ধন বলা হয়। আবার আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, আয়নিক বন্ধনটা এখানে যেটার ব্যাখ্যা দিয়েছে সোডিয়াম ক্লোরাইড কিভাবে কি আয়নিক যৌগ গঠন করে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিক যৌগ গঠন করে। এখানে জাস্ট আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি, দেখো সোডিয়াম কি করে বলতো? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস হয়েছে একটা ইলেকট্রন ত্যাগ করছে। আর ক্লোরিন কি হয়েছে? একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। এই জিনিসটাকে জাস্ট এভাবে দেখানো হয়। সোডিয়াম এই পাশে দুইটাকে প্লাস করছে আর কি, দুই পাশের ইলেকট্রনগুলো বাদ দিয়ে দিছে, তাহলে এই পাশে কি থাকে? সোডিয়াম প্লাস করে যোগ করে দিছে আর কি। আর এই পাশে হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস ইকুয়াল টু হচ্ছে NaCl। আর দুই পাশ থেকে উভয় পক্ষে কি একই জিনিস থাকলে বাদ দিয়ে দেওয়া যায়। এই যে দেখো সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন সে কি দিয়ে দিছে ক্লোরিনকে, আর সোডিয়াম প্লাস হচ্ছে আর ক্লোরাইড মাইনাস হয়েছে। ঠিক আছে, এইভাবে কি হয়? সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে ইলেকট্রন কি করার মাধ্যমে? ইলেকট্রন দান করার মাধ্যমে। এই যে দেখো যে কি বলছে এখানে, একটা সংজ্ঞা দেখতে হবে তোমাদের।
এই লাইনটা খেলা যে আকর্ষণীয় বলে ক্যাটায়ন এবং